আসসালামু আলাইকুম দর্শক, সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে করে যাওয়া কিছু বিষয় নিয়ে। ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা? সাংবাদিকের কাছে প্রশ্ন রাখলেন হৃদয়। টানা দুটি বিপক্ষ সিরিজ খেলার পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এশিয়ান কাপ এবং আসন্ন নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে গেল 6 আগস্ট বুধবার থেকে টাইগার ক্রিকেটাররা অনুশীলন ক্যাম্পে শুরু করেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বা কি মনে করছেন যে হৃদয়ে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে এরকম একটা কথা জানালেন যে তার একটা কষ্টের কথা, তিনি বললেন যে ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামতে পারেন? ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামতে পারেন, এখানে মানে জিনিসটা একটু যদি ক্লিয়ার করে বলতে চাই তাহলে কিন্তু তিনি এখানে যেহেতু তিনি এখন একজন পাবলিক ফিগার, তার কিন্তু ব্র্যান্ডিং এর জন্য অনেক জায়গা থেকে প্রমোশনের জন্য কল আসে, তাকে কিন্তু অনেক জায়গায় ইনভাইট করা হয় এবং সেই জায়গাগুলো থেকেই কিন্তু তাকে গত কিছুদিন যাবৎ অহরহ কল আসতেছে। এবং যদি একটু বিস্তারিতভাবে জিনিসটা বলতে চাই তাহলে আপনি যে কথাটা বললেন যে 6 আগস্ট থেকে কিন্তু আমাদের টাইগাররা কিন্তু তাদের ক্যাম্প শুরু করেছে, ট্রেনিং ক্যাম্প শুরু করেছে এবং প্রথম দিকে কিন্তু সবাই যোগদান না করলেও আস্তে আস্তে সবাই যোগদান করেছে। শুধুমাত্র তাওহিদ হৃদয় কিন্তু এখন পর্যন্ত যোগদান করতে পারেনি এবং কিছুদিন আগে বলা হয়েছিল তিনি ইংল্যান্ডে রয়েছেন। কিন্তু কিন্তু এখানে কথা হচ্ছে যে ঠিক আপনার ফেসবুকে কিন্তু আজকে তাহিদ হৃদয় কিন্তু আমাদেরকে তার একটি পোস্টের মাধ্যমে প্রশ্ন করেছেন আমাদের সাংবাদিকের কাছে। তার একটি প্রশ্ন ছিল এরকম যে তিনি কি তুরস্কে রয়েছেন না ইংল্যান্ডে রয়েছেন তা জানার জন্য এত পরিমাণ কল তাকে কেন করা হচ্ছে, যেখানে তিনি কিছুদিন যাবত তার মার ক্যান্সারের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে দৌড়াদৌড়ি করছে এবং সে এই দৌড়াদৌড়ির মাধ্যমে যেহেতু সেও একজন মানুষ, সে একজন পাবলিক ফিগার হলে সেও কিন্তু একজন মানুষ। তার ফেসবুক পোস্টে কিন্তু ঠিক এরকম ছিল যে বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো, মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জ এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য কেন এত ফোন? ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমি একজন মানুষ, আমার পারিবারিক সমস্যা থাকতে পারে, আমিও মানসিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি, ফোন ধরে সময় পাচ্ছে না, তাই এখানে ক্লিয়ার করছে। এখানে বিষয়টি তিনি যা বোঝাতে চেয়েছেন বা তিনি এখানে যা বলেছেন যে তিনি একজন পাবলিক ফিগার হলেও তার একটি পরিবার রয়েছে, তারও কিন্তু নিজস্ব কোনো প্রবলেম রয়েছে এবং সেই প্রবলেমগুলো কিন্তু তার নিজেকেই দেখতে হবে। মানলাম তিনি একজন ক্রিকেটার, তিনি একজন স্বনামধন্য ক্রিকেটার, তিনি একজন পাবলিক ফিগার, কিন্তু প্রতিটি আমাদের লাইফে যেরকম প্রবলেম থাকতে পারে তার লাইফেও একটি প্রবলেম রয়েছে এবং যার কারণে কিন্তু তিনি হয়তোবা ফোন ধরতে পারছে না এবং তাকে একইভাবে একটি হেনস্থার মধ্য দিয়ে নিয়ে যাওয়া যে আপনি কোথায়, আপনি কি করছেন, আপনি কি কোথায় আছেন, ইংল্যান্ড আছেন, তুরস্ক আছেন না বাংলাদেশে আছেন, বারবার একটা লোককে এভাবে হেনস্থা করাটা কিন্তু আসলে, যেখানে তার মার শরীরটা এতটা খারাপ, যেখানে তিনি তার মা ক্যান্সারের পেশেন্ট, তার মাকে নিয়ে দৌড়দৌড়ি করছে, সেখানে আলাদাভাবে এরকম একটি প্রেশার তাকে ক্রিয়েট করে দেওয়া, এটি থেকে আমরা বলতে পারি যে এক কাইন্ড অফ রাগ থেকে, বা বলতে পারেন যে আমাদের দেশে যারা ব্র্যান্ড অ্যাডভার্টাইজ রয়েছে তাদের প্রতিটি ক্ষোভ থেকে কিন্তু তিনি এই পোস্টটি করেছেন যে ভাই আপনারা ভিউ বাণিজ্যের জন্য আর কতটা নিচে নামতে পারেন, যে আমি আমার মাকে নিয়ে এখানে হেনস্থার মধ্যে ভুগছি, আমার মার ক্যান্সারকে নিয়ে আমি দৌড়দৌড়ি করছি, আপনারা সেখানে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন আমি যে কোথায় আছি, আমি কি করছি। এটা আসলে একটি দুঃখজনক বিষয় বলতে পারি যে একজন মানুষকে এতটা হেনস্থা করা প্রয়োজন না। মানলাম তিনি একজন পাবলিক ফিগার, তাও কিন্তু তাকে তার পার্সোনাল টাইমটা রয়েছে এবং তার পার্সোনাল প্রবলেম রয়েছে। তো ওই বিষয়টি দেখতে গেলে যে তিনি যা বলেছেন ভিউ বাণিজ্যের ব্যাপারে এবং সাংবাদিকদের কাছে তার প্রশ্নটি এরকম ছিল যে আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা যেহেতু আমাদেরকে নিয়ে বিভিন্ন প্রকার কথা বলে থাকেন, আপনারা এই জিনিসটি তুলে ধরুন যে যেখানে আমার মার শরীর খারাপ, আমি যেখানে আমার মাকে নিয়ে এখন ব্যস্ত, সেখানে কেন আমাকে নিয়ে এত পরিমাণ টানা হেঁচড়া করা হচ্ছে, আমি কোথায় কি করছি, এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল এরকম। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশকে বড় রানের পাহাড়ে যাত্রা দিল পাকিস্তান। ঝড়ো ব্যাটিং এ 200 রানের সংগ্রহ পেয়েছে পাকিস্তান। এই সম্পর্কে আপনি কিভাবে দেখছেন? টপ অ্যান্ড টি-20 সিরিজের যে ম্যাচটি আজকে ছিল পাকিস্তানের শাইন্সের বিপক্ষে, কিন্তু বল হাতে কোনোটাই সুবিধা করতে পারেনি আজকে বাংলাদেশ। আপনি যেরকমটি বললেন যে 200 বেশি রান করেছে পাকিস্তান, এবং যদি আমরা একটু বিস্তারিত বলি যে খেলার শুরু থেকে একটু বলতে চাই, তারা কিন্তু টস জিতে কিন্তু প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান এবং ব্যাটিং করতে গিয়ে কিন্তু তারা 20 ওভারে মাত্র 4
উইকেট হারিয়ে 227 রানের একটি সিরিজ খেলেছে, যা কিন্তু একটি খুবই টি-20 কাকে বলে এই ম্যাচটি দেখলে কিন্তু বোঝা যায় যে টি-20 হচ্ছে টি-20-র মতো খেলা। আমার হাতে 20 ওভার আছে, আমার কাছে 10 উইকেট আছে, আমি এই 20 ওভারে যত অধিক সম্ভব রান আমি কালেক্ট করব, এটাই হচ্ছে টি-20-র খেলা। এবং পাকিস্তান সায়েন্স কিন্তু আজকে সেটা করে দেখিয়েছে, তারা 20 ওভার খেলে তাদের সম্পূর্ণ উইকেটও যায়নি, তারা 227-এর মধ্যে একটি বিরাট রানের টার্গেট কিন্তু দিয়েছে। এবং তাদের দলের হয়ে সর্বোচ্চ রান করেছে 62 রান, যা করেছেন ইয়াসির খান। এবং বাংলাদেশের হয়ে 34 রানে প্রথম উইকেটটি নিয়েছেন হাসান মাহমুদ। কিন্তু আরেকটা বিষয় যদি বলতে চাই যে পাকিস্তানের যে রানের যে একটি ফরম্যাট ছিল, তাদের যে প্রথম ওপেনার ছিল, প্রথম যে দুজনের জুটি ছিল খাজা নাফি এবং ইয়াসির খান, তারা কিন্তু রীতিমতো ঝড় তুলেছেন। তাদের ব্যাটিং এর উপরেই কিন্তু 118 রানের একটি পার্টনারশিপ ছিল তাদের। এবং পরবর্তীতে যখন এই রানের 31 বলে যখন 61 রানে এই ইয়াটি ভেঙে যায়, তখন কিন্তু আর কি রানের কিছুটা কমতি হলো, এরপরেও কিন্তু সামনে নিয়েছেন পরবর্তীতে। এবং তার সাথে তিনে ব্যাট করতে নেমে এসে 27 বলে 50 করেছেন আব্দুল্লাহ মাসুদ। এবং তার সাথে কিন্তু এই রানের ছড়াছড়ি এবং একই সাথে 12 বলে 25 রান করেছেন ইরফান খান। এই 4 জন ব্যাটসম্যান মিলে 227 রানের একটি বড় টার্গেট দিয়েছে, যা কিন্তু রীতিমতো খুবই ভালো একটি খেলা বলতে পারি আমরা। এবং যদি আমরা রোমাঞ্চকর খেলা ছিল। এবং যদি আমরা বাংলাদেশের দিকে দেখতে যাই, তাহলে আমরা আজকে হতাশা ছাড়া কিছুই পাইনি। আমাদের নাইম শেখ, তিনি আমাদের অভিজ্ঞ একজন প্লেয়ার, তিনি একজন ওপেনার, তিনি কিভাবে নেমে 4 বল খেলে 5 রানে উইকেট হারিয়ে ফেলেন। একজন ওপেনার, আপনারা এখানে পাকিস্তানের ওপেনারদের দেখুন, তারা দুইজনের জুটি মিলে 118 রানের একটি পার্টনারশিপ করেছে। সেখানে আমাদের অভিজ্ঞ নাইম শেখ, যিনি কিনা ওপেনার, তিনি নেমে 4 বলে 5 রান করে উইকেট হারিয়েছেন। এরপর তৃতীয়তে যিনি ব্যাট করতে নেমেছিলেন আমাদের সাইফ, তিনি কিন্তু কিছুটা সন্তোষজনক খেলা আমাদের দেখিয়েছেন। সাইফ এবং জিসান দুজনই খুব আক্রমণাত্মক খেলেছেন এবং দুজন মিলে 86 রানের একটি জুটি করেছেন, যার ফলে কিন্তু আপনার খেলাটার মধ্যে কিছুটা স্বাবলম্বিতা আমরা ফিরে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ তা টিকিয়ে রাখতে পারেনি। বাংলাদেশ, যেখানে আপনি দেখতে পারেন যে পাকিস্তান 20 ওভার সম্পূর্ণ খেলেছে, তাদের 10টি উইকেটও আমরা নিতে পারিনি, তারা 227 রানের মতো একটি রানের টার্গেট আমাদের দিয়েছে, সেখানে বাংলাদেশ 150 রানও করতে পারেনি। 150 রানের আগে কিন্তু তারা অল উইকেট হয়ে গেছে। তো এটি একটি খুবই দুঃখজনক বিষয় আমাদের জন্য। বাংলাদেশের এটা নিয়ে এরকম আমরা যেরকম দেখতেছিলাম, আমরা যেরকম বলতেছি কিন্তু সবসময় যে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু সে আগের ফরম্যাটে নেই, ঘরোয়াতে ভালো পারফরম্যান্স করতে পারছে না। আমরা প্রতিবারই দেখতেছি যে বাংলাদেশ দেশের মাটিতে ভালো পারফরমেন্স করতেছে, অথবা বিদেশের মাটিতেও কোনো একটি ম্যাচে পারফরমেন্স ভালো করতে পারলে আবার কোনো একটি ম্যাচে পারফরমেন্স করতে পারতেছে না। একইভাবে মানে আমরা যেটা মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থাপনার যে অবস্থা বর্তমানে, বা ক্রিকেট দলটির যে অবস্থা, সেটি মোটেও ভালো নেই। এবং আজকে কিন্তু খেলা ছিল বাংলাদেশ এ দলের সাথে, যেটি বাংলাদেশের মেইন টিম, এবং মেইন টিমের সাথে এরকম একটি খেলা, এটা কিন্তু আসলেই আশাজনক ছিল না। আপনাকে যদি বলি ভাই, পাকিস্তানের সাথে কিছুদিন আগে আরেকটা টি-20 ম্যাচ ছিল, সেই টি-20 ম্যাচটি তো কিন্তু হোয়াইট ওয়াশের চান্স ছিল, সেই হোয়াইট ওয়াশটি কিন্তু দেওয়া হয়নি। সেই হোয়াইট ওয়াশ না দিয়ে এখন আপনারা আজকে এই টি-20 ম্যাচ খেলতে গেছেন, আপনারা আজকে এই টি-20 ম্যাচেও তাদের সাথে টক্কর দিয়ে আসতে পারলেন না, খুব বাজেভাবে। এটা কিন্তু মানানসই না ভাই। এছাড়া আর কিছু বলার মতো এরকম আপাতত নেই। আজ এ পর্যন্তই, দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।